টানে মুহুমুহু করা রুমে এক হাত ঘুমটা টেনে বসে আছি আমার স্বামীর অপেক্ষাতে। হ্যাঁ, ঠিক ভেবেছেন, আজ আমার বাসর রাত। প্রতিটি নারীর জন্য আজকের রাত কতটা মূল্যবান তা তো জানেনই। আমি আমার স্বামীকে দেখিনি বিয়ের আগে, কিছুই জানি না তার ব্যাপারে। 2 দিন আগে 2 মহিলা আমায় দেখতে আসে, একজন তার মা, আর একজন সম্ভবত ওনার চাচি। আর তারা আমায় পছন্দ করে। আব্বা বলল 2 দিন পরে নাকি বিয়ে। আমার মত থাকলেও বিয়ে হবে, না থাকলেও হবে। উনি যা বলেছেন তাই হবে। তাই আমিও ভাবলাম যে বিয়ে তো হবেই, এইখানে আর দেখে কথা বলে লাভ কি। একবারে বিয়ের পরে নয় কথা হবে, সব জানবো তার ব্যাপারে। হঠাৎ ঘড়ির ঢিংঢং শব্দে ভাবনার জগৎ থেকে বের হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি একটার কাঁটা ছুঁই ছুঁই করছে। ওহো, আমার পরিচয় তো দিলাম না। আমি আয়রা, ইন্টার পাস আমি। এরপর আমাকে আর বাসা থেকে পড়তে দেয়নি আব্বু আর ভাইয়ারা। চেয়েছিলাম অনেক পড়তে, তবে তারা দেয়নি। আর কি, বাসার সকল রকমের কাজ শিখেছে। বয়স আমার 21 ছুঁই ছুঁই। আমরা 2 ভাই, বাবা মা আছেন। আর স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ি, একটা ননদ আর একটা দেবর, আর আমার স্বামী। আমি আর জানি না আসলে। আবার ভাবতে লাগলাম, উনি কি আসবেন না? নাটক, গল্প, সিনেমাতে দেখতাম বাসরাতে স্বামী এসে বলতো সে নাকি অন্য কাউকে ভালোবাসে, বা সে এই বিয়ে মানবে না, আরো কত কি হ্যানত্যান। ভাতের ফ্যান। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এলো বুঝলামই না। হঠাৎ কারো নরম আওয়াজের ডাকে ঘুম ভাঙলো। হঠাৎ ঘুম ভাঙায় অন্ধকারে ওনার চেহারা না বোঝার কারণে আমি আল্লাহ গো ভূত ভূত বলে দিলাম এক চিৎকার। তখন উনি বলে উঠলেন, আরে আরে, করছোটা কি? আমি তো ভয় পাচ্ছ কেন? আসলে কারেন্ট চলে গিয়েছে, জেনারেটর ঠিক করাতে পারলাম না। আসলে লোক নেই এখন, একটু পরে হয়তো কারেন্ট চলে আসবে। আমি মোবাইলের লাইট দিয়ে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই তুমি জাগার পর লাইট অফ করে দিলাম। যদি বুঝতাম তুমি এমন ভয় পাবে তাহলে কখনোই মোবাইলের লাইটটা বন্ধ করতাম না। বলেই উনি হা হা করে হাসি দিলেন এক। যদিও বা হাসিটা দেখতে পারিনি, তবে কেন জানি দেখার বড্ড কৌতূহল হচ্ছিল। তখন উনি আবার বলে উঠলেন, আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও। এই শাড়ি আর গহনা নিয়ে আর কতক্ষণ ধরে বসে আছো? জি, যাচ্ছি, কিন্তু। কিন্তু কি? অন্ধকার নিয়ে ভাবছো? আমার ফোনের টর্চ লাইট দিয়ে কাজ হবে না। জি, হবে। এরপর ওনার মোবাইলের টর্চ লাইট দিয়ে শাড়ি নিলাম একটা, আর সব গহনা খুলে বাথরুমে গিয়ে সব চেঞ্জ করলাম। মুখের মেকআপ সব ধুয়ে বের হলাম, আর কারেন্ট চলে আসলো। তখন ওনার মুখটা আমি দেখতে পারলাম। শ্যামবর্ণ ওনার গায়ের রং, তবে মুখটা অসম্ভব মায়াবী। চক্ষু দুটো খুবই সুন্দর। বলে না হরিণ চোখ, ঠিক তেমনই। মাথায় অত বেশি চুল কিনা বুঝছি না, তবে হ্যাঁ, মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়েছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মনে হচ্ছে দাড়িগুলো তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। হঠাৎ ওনার ডাকে আমার হুঁশ হলো। উনি আমার কানের কাছে এসে বললেন, আমাকে তো পরেও দেখতে পারবেন, বা একটু পরই খাটে বসে আরামসে দেখতে পারবেন। এভাবে তাকিয়ে না যেন হাত মুখ মুছে নেন। আমি ওনার কথায় অসম্ভব পরিমাণ লজ্জা পেয়েছিলাম। লজ্জায় আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। আমি অন্য পাশে গিয়ে মুখ মুছে আগের ন্যায় বিছানাতে বসার আগে ওনাকে বললাম, শুনেন, আপনার ফোন। উনি ধুরুম ধুরুম করে পায়ে আমার কাছে এসে বললেন। শুনেন কে? আমি আমতামতা করে বললাম, মানে?" আমাকে, এই যে শুনেন, এসব বলবেন না। আমাকে তুমি সাইদ বলবে। আমাকে যেহেতু সাইদ বলে কেউ ডাকে না, তুমি এটাই বলবে তুমি। ওকে? এছাড়াও তুমি আমায় ওগো শুনছোও বলতে পারো। কথাটা বলে উনি এক মুচকি হাসি হেসে দিলেন। হাসিটা ছিল গুলি ছাড়া ঘায়েল করা হাসি। উনি আবার বলে উঠলেন, আচ্ছা, বাসর ঘরের নিয়ম নাকি বউ ঘোমটা দিয়ে বসবে আর জামাই ঘোমটা তুলে কিছু একটা বলবে, তাই না? তা তো হলো না, তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে। উনি কথাটা বলার সময় ওনার মুখে স্পষ্ট দুঃখের ভাব ছিল। তাই আমি বললাম, আপনি এবার আসেন, আমি ঘুমটা টেনে বসছি। এরপর আপনি আসুন, তাহলেই তো হয়। চলবে না আপনার? আরে আরে, এত দৌড়াবে? দাঁড়াও দাঁড়াও, আমি আসি। আমি ঘুমটা দিয়ে বসলাম। তারপর উনি এলেন, আমার ঘুমটা তুলে বললেন, সবসময় তোমার এই আলোকিত চেহারার ন্যায় আমাদের সংসার আলোকিত থাকো। এরপর আমি ওনাকে সালাম করলাম। উনি আমায় মিষ্টি খাইয়ে দিলেন। আমি অল্প খেলাম, আর উনি ওই মিষ্টিটাই পুরোটা খেলেন। জানো, বাসরাতে স্বামী স্ত্রীকে কিছু দেয়। আমি মাথা নাড়ালাম যে না। উনি আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমায় দিলেন, আর দিয়ে বললেন, এটা তোমার জন্য, খুলে দেখো পছন্দ হয় কিনা। আমি ব্যাগে দেখি একটা বক্স, তা খুলে দেখি একটা মোবাইল। ভালোই বড়সড়, এক স্মার্ট মোবাইল। আমি বললাম, এটা কার? এটা তোমার জন্য। তোমার সাথে কথা বলবো আমি এই ফোনের মাধ্যমে। আমি বিয়ের আগে শুনেছি তোমার নাকি ফোন নেই, তাই এটা নেওয়া।
আমি তো আপনার জন্য কিছু আনিনি। তো কি হয়েছে? তুমি আমার পাশে সবসময় থাকলেই হবে। চলো বারান্দায় যাই, কথা বলে ওইখানে। আচ্ছা। বারান্দায় গিয়ে দেখি বারান্দাটা অসম্ভব পরিমাণে সুন্দর গাছে ভরা। বারান্দায় মাঝের জায়গায় দুইজন আর একটা সোফা, আমি আর উনি বসে বসে গল্প করছিলাম। আসলে উনি কথা বলছিলেন, আমি মুগ্ধ নয়নে তাকিয়েছিলাম আর শুনছিলাম। আর ভাবছিলাম যে এই এত দামি ফোন আমি আমার কাছে রাখতে পারবো তো। আসলে এমন দামি ফোন কখনো আমার হবে ভাবিনি। দেখেছি অত দামি মোবাইল তবে ভাইদের হাতে। আমাকে কেউ কখনো কারো ফোন ধরতেও দেয়নি আর কিনেও দেয়নি। আব্বা ভাইদের মতে মেয়ে মানুষ ফোন না ব্যবহার করাই ভালো। এইসব সাত পাঁচ ভাবছিলাম আর ওনার সব কথা শুনছিলাম। আজানের প্রতিধ্বনি কানে পড়াতে ঘুম ভেঙে গেল। পরক্ষণে অনুভব করলাম ভারী কিছু একটা আমার পেটের উপর আছে। হাত দিয়ে বুঝলাম যে এটা কারো হাত। ডান পাশে ফিরতেই দেখি আমার জামাই মশাই এক হাত আমার পেটের উপর রেখে হালকা শব্দে নাক ডেকে বেঘরে ঘুমাচ্ছেন। আমি ভাবতে লাগলাম আমি এখানে কি করে, আমি তো বারান্দায় ছিলাম। আমি অনেক কষ্টে হালকাভাবে তার হাতটা সরিয়ে বাথরুমে গেলাম, ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়ানোর আগে ওনাকে ডাক দিলাম, এই যে শুনছেন, উঠবেন না? নামাজের ওয়াক্ত যাচ্ছে তো। হালকা হাতে ওনাকে একটু দোলানি দিলাম, তবে ওনার তেমন কোনো সাড়া শব্দ নেই। নামাজের বিছানাতে দাঁড়ালাম, 2 রাকাত পরে আবার ডাক দিলাম হালকাভাবে। এবার উনি উঠে গিয়ে নামাজের জন্য অজু করতে চলে গেলেন। আমি আগের ন্যায় নামাজ শেষ করে আবার ভাবতে লাগলাম, কাল রাতে কি হলো? আমি তো বারান্দায় ছিলাম, তাহলে এইখানে কিভাবে আসলাম? আর ঘুমালাম কখন? আমি অপলক চাহনিতে ওনাকে দেখছিলাম, তাহলে ঘুমালাম কখন? উনিই নিশ্চয় আমাকে বিছানাতে এনেছেন। এইসব ভাবছিলাম, তখনই হঠাৎ কেউ আমাকে পিছন থেকে বাউ! ও আল্লাহ গো বলি চিৎকার দিয়ে ধাম করে এক লাফ দিয়ে বিছানাতে উঠে গেলাম। তখনই পুরো রুম অট্টহাসিতে মেতে উঠল। আমি তাকিয়ে দেখি এই আর কেউ না, এ তো আমার জামাই মশাই। আয়রা, তুমি কি ভয় পেয়েছো? এই সামান্য ভাউতে এত ভয় পায়? হায় আল্লাহ! আয়রা, তোমার চেহারা দেখার মতো ছিল। আর এভাবে কেউ লাভ দেয়? পুরো বাচ্চাদের মতো। আমি ওনার দিকে তাকিয়ে দেখি উনি হাসলে ওনার চোখে পানিতে টলটল করে। তবে হ্যাঁ, ওনার মুচকে হাসির মতো ওনার অট্টহাসিটাও অসম্ভব রকমের সুন্দর। বললাম না, যাকে বলে গুলি ছাড়া ঘায়েল করা হাসি। আমি যখন ওনার হাসি পর্যবেক্ষণ করতে ব্যস্ত, ততক্ষণে উনি একদম আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, এইভাবে আমার দিকে তাকিও না। আমি তো তোমার ওই চাউনিতে আটকে তোমায় আদর করলে তখন তুমি পারবে তো? আমি ওনার কথাটা শোনা মাত্রই আমার সমস্ত শরীরে পশম দাঁড়িয়ে গেল। ওনার এই নরম আওয়াজে কথা বলার সময় যখন ওনার নিঃশ্বাস আমার কানে পড়ছিল, আমার শরীরে কেমন যেন এক শীতল হাওয়া বইতে লাগলো। আমি চোখগুলো ছোট ছোট করে ওনাকে বললাম, আপনি আমায় এইভাবে ভাওনা দিয়ে নামাজ পড়েন? নামাজ তো আমি পড়লামই, তোমার সামনেই তো। তুমি দেখোনি? কই না তো। কি বলো? আর দেখবেই বা কি করে? তুমি তো যেই ভাবনাতে মগ্ন ছিলে। কাকে নিয়ে ভাবছিলে গো? জানো তো, স্বামী ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবলে যে অনেক গুনাহ হয়। তাই বেশি বেশি করে আমায় নিয়ে ভাববে, বুঝলা? উনি কথাটা বলে আমাকে একটা চোখ টিপ মেরে অন্য পাশে ওনার টুপি আর জায়নামাজ রাখতে চলে গেলেন। আর আমি ভাবতে লাগলাম যে লোকটা কি আসলে এইভাবে ধুমধাম কাছে চলে আসে, আবার এইভাবে ধুমধাম চোখ টিপ মারে। তবে না, ওনাকে জিজ্ঞাসা করতে হবে কাল রাতে হয়েছিলটা কি। এরই মাঝে উনি আবার বলে উঠলেন, কফি খাবে? আমার আসলে সকালবেলা কফি না খেলে চলে না। কফি আমার খুব পছন্দের একটা কিছু। খাবে? আমি বানিয়ে আনবো তোমার জন্য। খেলে তোমার মুখে লেগে থাকবে কিন্তু। আমি বানিয়ে আনি? না, তোমার আনতে হবে না। আমি বানিয়ে আনছি, কে দেখো। সেই লাগবে। উনি তো এসব বলে চলে গেলেন, কিন্তু আসলে আমি কফি খাই না। আমার তো কফির গন্ধটা কেমন জানি লাগে। যেহেতু ওনার পছন্দ, আমি আজ নয় খেলাম ওনার সাথে, তারপর বলে দেবো ওনাকে। আরে আসল কথাই তো ওনাকে জিজ্ঞেস করা হলো না। কিছুক্ষণ পর উনি আসলেন। কফিটা চুমুক দিতেই ভেতরটা কেমন করে উঠলো। তাও মুখটা নর্মাল ভাব করে খেতে লাগলাম। তখনই উনি জিজ্ঞাসা করলেন, কেমন হয়েছে? জানো, আমি না এতদিন একজন কফি খাওয়ার সঙ্গী খুঁজতাম। যখন ভাবলাম আমার বউ ঘরে আসলে তাকেই সঙ্গী বানাবো, সে আমায় কোম্পানি দিবে কফির আড্ডাতে। ওনার কথাটা শুনে খুব খারাপ লাগলো। আহারে, ওনার কত শখ। থাক, ওনার জন্য অভ্যাসটা করতে খারাপ কই। তাই আর বললাম না যে আমি কফি খাই না। তারপর ওই কথাটা জিজ্ঞাসা করার জন্য মন আকুপাকু করছিল খুব। বলতে গিয়েও লজ্জায় বলতে পারছিলাম না। একটু পর উনিই বললেন, কিছু বলবে? হুম, আসলে কাল রাতে তো আমি বারান্দায় ছিলাম, সকালবেলা বিছানায় আসলাম কি করে? উনি আবারও আমার একদম কাছে এসে বললেন, ভূত এনেছিল তোমায়? আরে বোকা বউ আমার, কে আনবে আর আমি ছাড়া? আমি তো কথাই বলছিলাম, তাকিয়ে দেখি তুমি সোফার আর এক পাশে মাথা দিয়ে ঘুম। তোমায় ঘুমানো অবস্থাতে বড্ড মায়াবী লাগে। বিশ্বাস করো, তুমি ঘুমে না থাকলে আমি তোমার ডান গালের নিচে যে তিলটা ছিল না,
ওটাতে টুপ করে এটা দিয়ে দিতাম। ওনার এমন হঠাৎ কথার ছলে এইভাবে চুমু দেওয়াতে আমি মারাত্মক পরিমাণে শক খেয়েছিলাম। কয়েক সেকেন্ডে কি হলো বুঝলামই না। আমি ঠায় ওই অবস্থায় চোখগুলো রসগোল্লার মতো বড় বড় করে তাকিয়েই আছি। উনি এবার জোরেই বললেন, আবার আপনি যদি মুখে শুনেছি, তবে আরো ডাবল হবে এমন ঠুস ঠাস চুমু কিন্তু। আমি ওনার কথা শুনে কি রিয়েকশন দিব ভুলেই গেলাম। পরক্ষণে ওনার ফোনের শব্দে আমি বাস্তবতাতে ফিরে এসে দেখি ওমা, উনি ফোন কানে দিয়ে সালাম দিয়ে আমার চোখ টিপ মেরে মুচকি হাসি দিতেছে। এই ফাঁকে আমি নিচে চলে আসলাম। নতুন বউ আমি, দেখি কি করতে হবে। আমি মাথায় কাপড় দিয়ে রান্নাঘরে যাচ্ছিলাম আর ভাবছিলাম গতরাতে যখন ওনার আর আমার কথা হয় তখন জানতে পারি যে ওনার নাম মইনুল সাইদ। পেশাতে নাকি উনি ব্যবসায়ী, আর ওনার বোনের নাম সাইকা, ভাইয়ের নাম সাইদুল। ওনার বাবা নাকি চাকরিজীবী আর মা গৃহিণী। আর আমরা ডিসাইডও করলাম যে আমি সবার সামনে ওনাকে আপনিই বলবো। তাই উনি বলেছিলেন একসঙ্গে থাকলে যেন ওনাকে সাইদ বলি, কিন্তু আমার আসলে তুমি সাইদ বলতে লজ্জা লাগে। এইসব ভাবছিলাম আর তখনই পিছন থেকে একজন ধুম করে জড়িয়ে ধরলো। ভাবি, এত তাড়াতাড়ি উঠে গেলে যে? ভাইয়া তোমাকে উঠিয়েছে তাই না? ভাইয়া এমনই করে জানো, ও সকাল সকাল উঠে আর ওর সাথে কেউ থাকলে তাকে উঠিয়ে দেয়। কিন্তু কিন্তু ভাইয়ার কিছু বুঝি না। কাল বাসর রাত গেল আর সে কিনা তার আজ সকাল সকাল বউকে উঠিয়ে দিল। দেখো, আমি বকবক করেই যাচ্ছি, তোমায় তো বলার সুযোগই দিচ্ছি না। বলেন না আপু, আমার কিন্তু ভালোই লাগছে আপনার কথা শুনতে। তাই বুঝি? তোমার ভালো লাগছে? উফ, সরি সরি, আমি তুমি করে বলে ফেললাম। রাগ করো না প্লিজ। আরে আপু কি যে বলেন না, তুমি করেই বলেন, সমস্যা নেই। আপনি চাইলে আমায় আয়রা বলেও ডাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি করে বলবো, তবে ভালো কথা। তুমি কিসে পড়ো এমনিতে? জানো, কিছুই জানা হয়নি। ভাই তোমার পিক দেখে এত পছন্দ করেছিল, আর মায়েরও তোমাকে পছন্দ হয়েছিল। ভাইয়া তো সারাক্ষণ তোমার ভাবনাতেই মুশকুল ছিল। তোমার জন্য কি কি কিনবে না কিনবে সব নিয়ে চিন্তা করতো আর কিনতো, আর সাথে আমায় নিয়ে ঘুরতে মার্কেটে। আরে ভাবি, তোমার ফোনটা পছন্দ হয়েছিল? আমার না ব্যাকের কালারটা অসাধারণ লেগেছিল। আপু, আমার পছন্দ হয়েছে। তবে আপু, এত দামি ফোন কেন কিনলেন আপনারা? আমি যদি সামলে রাখতে না পারি? আমার তো খুব ভয় হয়। আরে বোকা, হারাবা কেন? ভাবি শোনো, আমার ভাইয়াটা একটু রাগী, তবে মনের দিক থেকে অনেক সফট। বিশ্বাস করবে, আমি না কখনো ভাবিনি ভাইয়াও কারো ভাবনায় চিন্তায় মুশকুল হতে পারে। জানো, সারাক্ষণ আমাকে বলতো, সাইকারে আমার বউ কবে যে ঘরে আসবে রে। আমার কাছে তো দুদিনও অনেক দিন মনে হচ্ছে রে। আরও কত কি। আপু কথাগুলো বলছিল ওনাকে নিয়ে, আর আমি ভাবছিলাম উনি আমার পিক দেখে আমায় নিয়ে এত ভাবতেন। শুনতে বেশ ভালো লাগছিল। কেন যেন মনে মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আপু ওনার ব্যাপারে বলছিলেন আর আমি চা বানাচ্ছিলাম। আসলে গতকাল শুনেছিলাম ওনারা সবাই নাকি সকাল সকাল মশলা চা খান। আমি আপুর কথার ফাঁকে ফাঁকে কোনটা কোথায় জেনে নিচ্ছিলাম, আর সাইদের ব্যাপারের কথাগুলো শুনছিলাম আর মনে মনে হাসছিলাম। এরই মাঝে আপু আবারও জিজ্ঞেস করলেন, ভাবি, তুমি কিসে পড়ো বললে না? আমি ইন্টার পাস করেছি, এখন আর পড়ি না। কেন? একটু সমস্যা হয়েছিল তাই। আপু, চা তো হয়ে গেছে, আপনি আম্মু আব্বুকে দিয়ে আসবেন নাকি আমি দিয়ে আসবো? তুমি আম্মুদের দিয়ে আসো, আমি সাইদুল ভাইয়াকে দিয়ে আসি। আপু চা নিয়ে চলে গেল। আসলে চায়ের কথাটা তুলেছি পড়ার কথাটা এড়ানোর জন্য। আমি মাথায় ঘোমটা টেনে ভালোভাবে চা নিয়ে রওনা দিলাম আব্বু আম্মুর ঘরের দিকে। রুমের সামনে দাঁড়িয়ে টোকা দিয়ে আসবো কিনা জিজ্ঞেস করলাম, আর অমনি, আরে, জিজ্ঞেস করার কি আছে? ভেতরে আয়। এত সকালে উঠলি কেন? না আম্মু, সমস্যা নাই, আমার অভ্যাস আছে সকালে ওঠার। আব্বু, এটা আপনার চা, এটাতে চিনি কম, আপনি নাকি চিনি কম খান তাই আর কি। আচ্ছা মামনি। চাতে কোনো ত্রুটি হলে আমাকে বলবেন। না রে মা, চাটা খুব মজা হয়েছে। যা তুই রুমে গিয়ে রেস্ট নে। গত কয়দিন ধরেই খুব ধকল গেল সবার উপর। এই জন্য বলেছি বিয়ের একদিন পর বউ ভাত করতে, যাতে সবাই একটু আরাম করতে পারে। আচ্ছা আম্মু, তো আম্মু নাস্তা বানাতে হবে কখন, আর কি বানাবো? তোর কিছু করতে হবে না, যা তুই রেস্ট নে। আমার ছেলেকে সময় দে, আমি আর চম্পার মা মিলে করে ফেলবো সব। তোর ভাবতে হবে না মা। ওনাদের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে এলাম রুমের দিকে। রুমে গিয়ে দেখি বিছানাতে কোনো ফুল নেই।
পুরো রুমেও কোনো ফুল নেই। গেল কই ফুল সব? আর আমার জামাই মশাইকেও দেখছিলাম না। বারান্দার দিকে যাচ্ছিলাম আর ভাবছিলাম উনি গেল কই। তখনই দরজা লাগানোর আওয়াজে পিছনে ঘুরে দেখি আমার জামাই মশাই দরজা লাগিয়ে তার সামনে দাঁড়িয়ে আছেন। ওনার মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে আছে। উনি গম্ভীরতাময় মুখটা নিয়ে আমাকে বলতে লাগলেন, কোথায় গিয়েছিলে? আমাকে না বলে রুম থেকে কেন বের হলে? আমাকে কি তোমার চোখে লাগে না? আমি ফোনে কথা বলতে নিলাম আর অমনি তুমি চলে গেলে। আমাকে জিজ্ঞেস করার কি কোনো দরকার নেই? ওনার কথাতে স্পষ্ট রাগ ফুটে উঠেছিল। আমি ভাবতে লাগলাম, হায় আল্লাহ, আমি কি করলাম? কেন ওনাকে আমি বলে গেলাম না? উনি কি ভীষণ রাগ করেছেন? ওনাকে কি আমি রাগিয়ে দিলাম? আপুনা বলছিল ওনার অনেক রাগ। এখন উনি কি রাগের মাথায় আমায় অনেক বকবেন? আর যদি আমার ভাইয়ের মতো আমায় মারেন তখন? বিয়ের একদিন হতে না হতে রাগারাগি মারামারি? না না, ওনাকে আমার সরি বলতে হবে। তখনই উনি কি হলো? কথা বলছো না কেন? ওনার এমন ধমকের সাথে সাথে আমি ওনার পা ধরে বলতে লাগলাম, সরি, সরি, রাগ করবেন না প্লিজ। আমার ভুল হয়েছে। আর কখন আমি আপনাকে না বলে কোথাও যাব না। সত্যি বিশ্বাস করেন, আর কখনো এমন হবে না। প্লিজ রাগ করবেন না, প্লিজ আমাকে মারবেন না, প্লিজ। কথাগুলো বলছিলাম আর অটোমেটিক চোখে পানি চলে আসলো। আমি কান্না করছিলাম আর ওনাকে এসে বলছিলাম, আরে আরে করছোটা কি? আয়রা বাবু, কান্না করো না প্লিজ। আরে জান, আমি তো দুষ্টুমি করছিলাম, তুমি তখন চলে গেলে তাই। আরে আরে কান্না অফ করো প্লিজ, আমার কিন্তু ভালো লাগছে না। উনি কথাগুলো বলতে বলতে আমার বাহু ধরে আমাকে দাঁড় করলেন। আমি তো প্রচন্ড ভয় পেয়েছিলাম। উনি আরো বলতে লাগলেন, আরও প্লিজ এইভাবে কান্না করো না। আর কি যেন বলছিলে, তোমাকে যাতে না মারি? আমি মারবো কেন তোমাকে? তুমি কি বলতেছো? সামান্য কথায় কেউ কাউকে মারে? বোকামে। হুম। আমাকে কথাগুলো বলছিলেন আর আমার চোখের পানি মুছে দিচ্ছিলেন। আর আমি নাকি ফ্যাত ফ্যাত করতে করতে বললাম, আমি ভেবেছিলাম আমি এইভাবে যাওয়াতে আপনি অনেক রেগে আছেন। আর শুনেছি আপনি নাকি অনেক রাগী। তাই আমি ভয় পেয়েছিলাম যদি আপনি আমায় মারেন তখন। ধুরু বোকা বউ আমার, তোমাকে মারবো কেন? হ্যাঁ, এটা ঠিক যে আমি রাগের মাথায় কি করি নিজেও জানি না, তাই বুঝি আমার বউকে মারবো? যাও তো মুখে একটু পানি দিয়ে এসো। উনি কথাগুলো বলার সময় ওনার দুহাত আমার গালে রেখে ওনার নাক দিয়ে আমার নাকে ঘষা দিয়ে বললেন, যাও মুখটা ধুয়ে আসো। কি করেছো? তোমার মুখের অবস্থা কান্না করতে করতে। অবশ্যই লাল নাকটা কিন্তু কিউট লাগছে। একটা কামড় দেই। আমি ওনাকে হালকাভাবে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি করে বাথরুমে চলে গেলাম মুখ ধুতে। মুখ ধুয়ে আসলাম আর হঠাৎ ধুম করে কোলে তুলে নিলেন। আমি ভয়ে ওনার পাঞ্জাবি খামচে ধরলাম। হঠাৎ এইভাবে কোলে নেওয়াতে আমি অনেকটা ভয় পেয়েছিলাম আর চোখ মুখ খিচিয়ে রইলাম। আর তারপরে উনি বিছানাতে ধাম করে ফেলে দিলেন। ওনার ফেলে দেওয়াতে আমি ভাবতে লাগলাম উনি যদি আমার উপর লাফ দেয় তখন আমার কি হবে। আমি এসব ভাবছিলাম তখনই মনে হলো কে যেন কিছু দিয়ে খোঁচা দিচ্ছে। পাশে তাকিয়ে দেখি আমার জামাই মশাই আমাকে খোঁচা দিচ্ছে। আমি তৎক্ষণাৎই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, খোঁচা দিচ্ছেন কেন? খোঁচা কই দিলাম? আমি তো সুড়সুড়ি দিচ্ছিলাম বোকা বউ আমার। কেন, তোমার সুড়সুড়ি লাগেনি? আপনি সুরসুরি দিচ্ছিলেন না, খোঁচা দিচ্ছিলেন। কি বলো? আসলে তোমার সুড়সুড়ি নেই, দাঁড়াও চেক করি তো। এই না না, বলতে না বলতেই উনি আমাকে ব্যথরম ভাবে সুরসুরি দিতে লাগলেন। আমিও হাসাতে শুরু করলাম আর বলতে লাগলাম, ছাড়ুন ছাড়ুন। সাথে এও বলতে লাগলাম, আরে আমি তখন এমনি ফাফর মেরেছিলাম, ছাড়ুন। যখন দেখলাম উনি ছাড়ছে না, এক পর্যায়ে আমি ওনাকে সুরসুরি দিতে লাগলাম। দুজনের সুরসুরি দেওয়া আর ধস্তাধস্তি করা শুরু হলো, সাথে হাসি। এমন সময় দরজাতে ধাম করে এক বাড়ি দিল। উনি যে চরম বিরক্ত হয়েছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তখনই উনি ধাম করে আমার ডান গালের সেই তিলটাতে একটা কামড় দিয়ে চলে গেলেন। কি হয়েছে তোর? এখন আসার সময় ভালো টাইমে ডিস্টার্ব করলি কচু। আরে ভাইয়া, চেতিস কেন? তোরা যেভাবে ধস্তাধস্তি করছিলি আর হাসছিলি, যে কেউ এই সাউন্ডে আতঙ্কিত হয়ে যাবে। আমরা না হয় বুঝলাম যে নতুন নতুন সব, তবে মুরব্বীদের কথাও ভাব একটু। চুপ চুপ, বেয়াদব। কার সাথে কি বলছিস, খবর আছে? হয়েছে ভাইয়া, বুঝেছি। আর শাসাতে হবে না, জলদি নাস্তা করতে আয়, ভাবিকে নিয়ে আয়। আমি বিছানা থেকে সবই শুনছিলাম আর লজ্জায় নাই নাই হয়ে যাচ্ছিলাম। কিছুই হলো না, তাতেই এত কথা হলো। আর হলে তখন কি করতো? তারপর উনি আমাকে বলতে লাগলেন, দেখলে পাকুনি কি কি বললো? উহু, দেখিনি তো, শুনেছি। বাহ। তুমি তো ভালোই পাকু পাকু কথা জানো। তবে কি জানো তো, সাইকা আমাদের দুই ভাইয়ের খুব আদরের। সাইকার এমন কোনো শখ নেই যা আমরা পূরণ করিনি। সাইকা কিন্তু তোমার বড়, জানো তো। হুম।
আচ্ছা, আপনাদের সকলের বয়সের গ্যাপ কেমন? আমার 27, সাইদুলের 25, সাইকার 22। কিন্তু আরো শুনো। উনি হাতের ইশারা দিলেন সামনে আসতে। আমিও হুম বলুন। তখনই উনি ঠুস করে কামড় দেওয়া জায়গায় আস্তে আস্তে করে চুমু দিতে লাগলেন আর আমায় আবেশে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আরো আমি তোমাকে আমার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছু সময় দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি এতটাই মোহনীয় যে সময় দেওয়াটা দায় হয়ে যাচ্ছে আমার। এতটা মোহনীয় কেন তুমি? কথাগুলো বলতে বলতে উনি আমার গলায় নাক ঘুষছিলেন। তখনই আমার নজর গেল দরজা খোলা আর কারো আসার সাউন্ড কানে আসছিল। তখনই আমি ওনাকে হালকা ধাক্কা দিয়ে বলতে লাগলাম যে দরজা খোলা, কেউ চলে আসবে, ছাড়েন প্লিজ। আমার কথায় মনে হয় হুঁশ আসলো ওনার। উনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, চলো নিচে যাই, নাস্তার জন্য ডাকছে। উনি কি রাগ করলেন কি জানি? আমার কি বলা ঠিক হলো? উনি তো আমার স্বামী, কাছে তো আসতে পারে, কিন্তু কেউ যদি চলে আসতো, রাগ করলে তা ভাঙাবো কি করে? ও আপুকে জিজ্ঞাসা করবো যে উনি কি পছন্দ করে না করে। আচ্ছা, এখন নিচে যাই। আরে ভাবি, আসছি তুমি? কি গো ভাবি, প্রথম পর্ব আদর সোহাগ হয়ে গেল নাকি? আপুর এমন কথায় আমি যেন সাত আসমান থেকে পড়লাম। কি বলে উনি? ওনাকে কে বললো এই কথাটা? কি ভাবছো ভাবি? এই তো আমি জানলাম কি করে তোমায়, যে ভাইয়া কামড় দিয়েছে। দাগ দেখালে তো যে কেউ বুঝবে। আমি শাড়ি ঠিক করে ফেললাম আর বললাম, আপু কি যে বলেন না। আমি আপুর পাশে বসতে নিলে উনি চোখ রাঙিয়ে ইশারা করতে লাগলেন ওনার পাশে বসার জন্য। আমি গিয়ে বসে পড়লাম ওনার চোখের ইশারাতে। সবাই বসলেন। ওনারা দুই ভাই আপুর প্লেট থেকে এটা ওটা নিচ্ছে, কিন্তু কেউ সামনের বাটি থেকে নিচ্ছে না। আপু অনেক চিল্লাচিল্লি করেছিলেন, আবার হেসে দিচ্ছিলেন, আবার নিজেও তাদের ভাইদের দিচ্ছিলেন, আবার ওনাদের প্লেট থেকেও আপু নিতেছিলেন, আবার আপুর চুল টানতেছিল তার ভাইয়ারা। আমি ওনাদের কাজ দেখে হাসছিলাম। ভালোই লাগছিল ওনাদের খুনসুটিগুলো দেখতে। আর ভাবছিলাম যদি আমার ভাইগুলো এমন হতো, আমার সাথে এমন দুষ্টামি হাসি খুশিতে মেতে থাকতো। কিন্তু আমার আর ওই কপাল কই। আপু সাইদুল ভাইয়ের প্লেট থেকে খাবার নেওয়া দেখে মনে পড়ে গেল একদিনের কথা। আমি এমন একদিন ভাইয়ার প্লেট থেকে কি যেন একটু ভেঙে জাস্ট টেস্ট করছিলাম। আর যে টেস্ট করে যেমন উল্টো দিকে ফিরলাম, অমনি বড় ভাই আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। হঠাৎ এমন থাপ্পড় পড়াতে কি রিয়েক্ট করবো বুঝছিলাম না। আমি কিছু না বলে শুধু গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। চোখ দিয়ে নিজের অজান্তেই টুপ করে 2 ফোঁটা পানি পড়ে গেল। কিছু না বলে চলে যাচ্ছিলাম, তখনই ভাই বলে উঠল, আর কখনো আমার খাবারে হাত দিবি তো, আজ একটা পড়েছে, কাল 2-3টা পড়বে, মনে থাকে যেন। কিছু না বলে চুপচাপ চলে আসি রুমে। লাইট অফ করে চুপটি মেরে এক কোণে বসে রয়েছিলাম সেদিন। হঠাৎ ওনার কথায় আমি আমার অতীত থেকে বর্তমানে এলাম। উনি বলতে লাগলেন, কি ব্যাপার, খাচ্ছ না কেন? এমনি রাগ উঠে যাচ্ছে। ঠিক মতো খাও, মেজাজ আরো গরম করো না। ওনার কথায় বুঝলাম উনি আসলে আমার উপর রেগে আছেন। আমি চুপচাপ একটা রুটি একটু ছিঁড়লাম খাওয়ার জন্য। অমনি উনি আমার বাম হাত চেপে ধরলেন, পা দিয়ে পায়ে সুড়সুড়ি দিচ্ছিলেন। আমি কোনো রিয়েকশন দিতে পারছিলাম না, কেননা সামনে আব্বু আম্মু। কোনো রকম খিচিয়ে নাস্তা করছিলাম। আমি দ্রুত নাস্তা শেষ করে প্লেট নিয়ে উঠে গেলাম। হাঁড়ি পাতিল যা ছিল তা ধোয়া শুরু করলাম। তখনই মনে হলো শাড়ি ভেদ করে কারো শীতল হাত পেটে স্পর্শ করছে। আমি পিছনে ঘুরতেই দেখি উনি পেটে হাত বুলাতে বুলাতে বলল, তাড়াতাড়ি রুমে আসো, দেরি করলে খবর আছে কিন্তু, বলে রাখলাম। এমনিতেই মেজাজ কিছুটা গরম আছে। বলেই উনি ধপধপ পা ফেলে চলে গেলেন। আর আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো ওনার কথায়। আমি কোনো রকম এই কাজ শেষ করে কাঁপা কাঁপা পায়ে ওনার রুমে চলে গেলাম আর বলতে লাগলাম, সরি, রাগ করে থাকবেন না প্লিজ, আপনি এখন যা ইচ্ছা করেন, আমি আপনাকে থামাবো না, তাও রাগ করেন না। কথাটা বলেই জিব্বা কাটলাম। হায় আল্লাহ, কি বললাম আমি? কথাটা শোনা মাত্রই উনি, কি বললে জান? করবো তো, সবই হবে। আসো তো আগে কাছে। কথাটা বলতে বলতে উনি আমায় জড়িয়ে ধরলেন আর ওনার নাক আমার ঘাড়ে ঘুষতে ঘুষতে বলতে লাগলেন, এত জ্বালাও কেন? তখন আর একটু আমার কাছে থাকলে কেমন হতো? কাপা কাপা গলায় আমি বলতে লাগলাম, না মানে যদি কেউ চলে আসতো তাহলে লজ্জা পেতাম দুইজনে, তাই বলেছিলাম জান। উনি আবারও নাক আমার গলায় ঘুষতে ঘুষতে বলতে লাগলেন, কাল তোমাদের বাড়ি যাবে না প্লিজ? আর আমিও তোমাকে দিব না। আমি পরশু নিয়ে যাব, আবার পরদিন আমার সাথে নিয়ে আসবো। আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। কথাগুলো বলছিলেন আর তখনই উনি আমার কানের লতিতে এক কামড় দিলেন। আমি অমনি আউ করে উঠলাম। সাথে সাথে উনি আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, বেশি লেগেছে? সরি সরি বাবু। বলতে বলতে উনি কানের লতিতে হাত বুলিয়ে দিচ্ছিলেন। আর তখনই আম্মু ডাকতে শুরু করলেন, এই মইনুল, কই তুই? বাবা, তোর সাথে কিছু কথা ছিল। আমার শাশুড়ি ওনাকে মইনুল ডাকেন। উনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, ধুর কচু,
বিয়ের আগেও শান্তি পেলাম না, এখনো না। কত যে জ্বালাবে আমাকে। সব আমার রোম্যান্সের শত্রু। রাত হোক, আদর বুঝাবো তোমাকে। এই বলে উনি চলে যাচ্ছিলেন আর আমি হাসছিলাম। আসলে এই পরিস্থিতিতে হাসা ছাড়া আর কোনো উপায় নেই। সারাদিন টুকটাক কাজ করলাম, জোহরের নামাজ পড়ে বসে আছি, তবে ওনাকে কোথাও দেখতে পেলাম না। সেই সকালের নাস্তার পর আম্মুর ডাকে যে গেলেন, এখনো এলেন না। কাউকে যে জিজ্ঞাসা করব তারও উপায় নেই। মাঝে দিয়ে আমার বাবার বাড়ির সবার সাথে এক দফা কথা হলো। সবাই নাকি আল্লাহ রহমতে ভালো আছে। শুনে ভালো লাগলো। আরো ভালো লাগলো এই ভেবে কাল আমি বাসায় যাব, কি মজা। পরক্ষণে মনে পড়ে গেল উনি তো বলেছিলেন যে আমাকে ওনার সাথে নিয়ে আসবেন। তাহলে কি উনি আমাকে থাকতে দিবেন না? আরো কি যেন বললেন, উনি আমাকে থাকতে দিবেন না। এ কেমন কথা? আমি আমার বাবার বাড়িতে থাকবো না, কিন্তু সাথে কি জানি বলছিলেন না? ও হ্যাঁ, উনি নাকি আমাকে ছাড়া থাকতে পারবেন না। কথাটা মনে পড়তেই মনটা কেমন যেন করে উঠলো। মানুষটা কি সত্যি আমাকে এতটা ভালোবাসে? এটা পাওয়ার কি আমি যোগ্য? জানি না, বুঝছি না। তখনই ভাবনার মাঝে ছেদ ঘটলো সেই ঘড়ির ঢিং ঢং আওয়াজে। তাকিয়ে দেখি 2টা বাজে। কেন জানি মনে একটু অশান্তি লাগতে শুরু হলো, সাথে দুশ্চিন্তার কালো মেঘ। মনে ঘুরঘুর করতে লাগলো। পরক্ষণে মনে পড়লো ওনার দেওয়া ফোনে কি ওনার নাম্বার থাকবে। চেক করে দেখি কি হয়। মোবাইল হাতে নিয়ে দেখলাম আর পেয়েও গেলাম। সাইদ নামে একটা নাম্বার। কল দিলাম। উনি সিম নাম্বার সবই সেট করে দিয়েছিলেন, আমাকে বলেও ছিলেন। অপর পাশে বাজতে শুরু রিং। একটু পরে অপর পাশে কল রিসিভ করে বলল, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? বাসায় আসতেছে, কিছু লাগবে? না আসলে আপনি, কি বললে? না মানে তোমাকে সকালের পর থেকে দেখিনি, তাই এখন দুপুর 2টার বেশি বাজে, তাই ভাবলাম একটু কল করি, কোথায় আছে না আছে এইসব ভেবে। মিস করছো নাকি আমায়? উহু, কি যে বলেন না আপনি। আচ্ছা, আসছি। কিছু আনতে হবে তোমার জন্য? না না, কিছু লাগবে না, আপনি সাবধানে বাসায় আসেন। আবার আপনি? সরি সরি, সাবধানে আসো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসছি তাড়াতাড়ি তোমার কাছে। মিস করতে হবে না আর। বলেই উনি কল কেটে দিলেন। খুব লজ্জা লাগছিল। এই প্রথম আমি এমন একটা স্মার্টফোন দিয়ে কথা বললাম। বাসায় একটা বাটন ফোন থাকতো, তা দিয়ে টুকিটাকি কথা বলতাম। আমার জীবনের চাহিদাগুলো সব ছিল খুবই সীমিত। খুব কমই বাবাকে বলেছি যে আমাকে এটা ওটা কিনে দিতে হবে। যখন যা দিত তাই মেনে নিতাম, কেননা উপায় নেই তাছাড়া। টিউশনি করতাম 2টা, তা দিয়ে টুকিটাকি খরচ চালাতাম বাসায়। হাত পাতার চেষ্টা কমই করতাম। আসলে কি, আমাদের পরিবারের মেয়েকে বোঝা ভাবা হয়। সবাই মেয়ে হলেই একটু হলেও নারাজ হয়। আমাদের গ্রামের নিয়ম, মেয়ে হলো তাকে বিয়েতে ভুরি ভুরি দিতে, এই দেওয়া নিয়েই মেয়ে পক্ষের কত ঝামেলা পোহাতে হয়। তাই তারা মেয়েদের ঝামেলা মনে করে। যদিও বা সাইদের পরিবার থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে ওনারা কিছুই নেবেন না। আমি আমার অতীত নিয়ে ভাবছিলাম, তখনই আমার আদরের ননদিনী ডাক দিলেন। ভাবি, ও ভাবি, দেখে যাও তোমার জামাই কি কাণ্ড করে এসেছে। আমি দৌড়ে ডাইনিংয়ে গিয়ে দেখি উনি সমস্ত শরীরে কালো কাদা মাটিতে লেপ্টে এসেছেন। আমি পুরো হাঁ হয়ে চেয়ে আছি তার দিকে। উনি দৌড়ে এসে এই কাদামাটি সহ আমাকে জড়িয়ে ধরলেন। সেখানে সাইদুল ভাইয়া সাইকাপু ছিলেন শুধু। সাইদুল ভাইয়া সাইকাপুর চোখে হাত দিয়ে বললেন, তুই এখনো বাচ্চা এসব দেখার জন্য। শুধু ওনারা ছিলেন। তাও এইভাবে ওনাদের সামনে আমি লজ্জায় নাই নাই হয়ে যাচ্ছিলাম। আর ওনাকে ধাক্কাচ্ছিলাম আর বলছিলাম, প্লিজ ছাড়েন, সবাই এখানে কি মনে করবে, প্লিজ ছাড়েন না। তৎক্ষণাৎ উনি ছেড়ে দিলেন আর সাইকাপু বলে উঠল, ভাইয়া, রোমান্স রুমে কইর, কিন্তু এই অবস্থা কিভাবে হলো তা বলো। আরে বলিস না, আসছিলাম বাসার দিকে, কি মনে করে জানি কুকুরকে একটা ঢিল মেরেছিলাম। আর অমনি কুকুর আমারে যেমনি দৌড়ানি দিল, ভাইরে ভাই, আর আমি দৌড়াতে দৌড়াতে ধাম করে ড্রেনে পা পিছলে পড়ি। কোনো প্রাণীকে শুধু শুধু আঘাত করাটা আমি পার্সোনালি মোটেও পছন্দ করি না। আমি শুধু গল্পটাকে হাস্যময় করার চেষ্টা করেছি। আশা করি কেউ খারাপ ভাববেন না। কি ভাইয়া, তুই ড্রেনের ভিতর থেকে উঠে এসে ভাবিকে ধরলি? ভাইয়ের কথা শোনা মাত্র আমার সমস্ত শরীরে কেমন গিজগিজি মেরে উঠলো। আর মনে হলো পেটের সব এখনই মোচড় দিয়ে বলকানি দিবে মুখ দিয়ে। আমার বউ আমার জীবন সঙ্গী, তাহলে আমার কাঁদাতে নাকানি চুবানি খাওয়াটা বউকেও একটু ভাগ দিতে হইতো রে ভাই। ওনার কথা শুনে গা গোলালো ঠিক, তবে আমি ওনার শরীরে এক গাদা বমি করে দাঁড়িয়ে আছি। আরো বমি আসার আগেই উনি আমাকে দৌড়ে কোলে করে নিয়ে বাথরুমে চলে গেলেন। সমস্ত শরীরে এই নিয়ে 4বার সাবান ঘষলাম, তাও ড্রেনের কথা ভাবতে না ভাবতে শরীরটা কেমন গিনগিন করে উঠলো। মন চাচ্ছিল সাইদের বাচ্চারে পিটাই কতক্ষণ। সরি সরি, সাইদের বাচ্চা না, আমার শ্বশুরের বাচ্চাকে। বেয়াদব বেটা, অসম্ভব। কি ব্যাপার জান, এখনো বকছো? আর কত? এবার আসো একটু শাওয়ার নেই একসাথে। ধুর, কথা বলবেন না।
এটা কোনো কাজ করলেন আপনি? এটা কি আপনার উচিত হয়েছে? আপনি এমনটা কেন করলেন? আমি বকবকের এক পর্যায়ে কি মনে করে ওনার দিকে তাকালাম। তাকিয়ে দেখি উমা, সে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমার কেমন জানি অস্বস্তি লাগলো একটু, প্লাস রাগে গাটাও একটু জ্বলে উঠলো। আমি একটু ঝাঁঝালো আওয়াজে বলে উঠলাম, কি ব্যাপার? এভাবে ভ্যাবলাকান্তর মতো তাকিয়ে না থেকে বের হন বাথরুম থেকে। আমার কথাতে মনে হলো ওনার কোনো বোধগম্য হয়নি, বরং আরো আমার কাছে আসতে লাগলেন আর ফিসফিসিয়ে বলতে লাগলেন, বাবু, তোমায় কিন্তু সেই লাগছে। আসো না একটু রোম্যান্স করি। আসো না একটু, একটু করবো, বেশি না। আসো না জান। কথাগুলো বলতে বলতে উনি একদম আমার কাছে চলে আসলেন আর আমার কোমর দুহাত দিয়ে ধরে ওনার কাছে নিয়ে আসলেন। ওনার চুলের পানি টপ টপ করে আমার মুখে পড়ছিল, কেননা ওনার হাইট অনুযায়ী আমার মাথা উঁচু করে ওনার দিকে তাকাতে হয়। উনি তখন আস্তে আস্তে করে ওনার নাক আমার নাকে ঘষা দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিলেন, আর আমি ঠুস করে হাঁচু দিলাম। সাথে সাথে উনি আমার দিকে হাঁ করে চেয়ে বলতে লাগলেন, ইচ্ছে করে করলে তাই না? প্রতিশোধ নিলে তাই না? আমার বউ এমন করে না, তুমি আমার বউ না। কাজটার জন্য আমারও একটু খারাপ লাগছিল, আর এও বুঝলাম ওনারও ভালো লাগেনি। তাই পরিস্থিতি সামাল দিতে আমি ওনার গালে হাত রেখে বললাম, ওমা, তাহলে কে আপনার বউ শুনি? আচ্ছা, একটু আগে কোথায় যেন হারিয়ে গেল? দুপুর 2টা 12 মিনিট পর্যন্ত ভালো ছিল, এখন কেমন যেন হয়ে গেল। এ আমার বউ হতে পারে না। কথাগুলো বলে বাচ্চাদের মতো নাক টানছিলেন। ওনার কাণ্ডে আমার প্রচুর হাসি আসছিল, তাও কন্ট্রোল করে বললাম, তাই নাকি? ড্রেনে চুবানি খাওয়া জামাই আমার? বলে দুজনই বাথরুমে এক ঠাটানো হাসি দিয়ে উঠলাম। তার কিছুক্ষণ পর দুজন একসাথে শাওয়ার নিয়ে নিলাম। যদিও বা আমাকে এই পর্যন্ত উনি প্রচন্ড রকমের জ্বালিয়েছে, ধরেন এই চিমটি দেওয়া, একটু পরপর ঘাড়ে চুমু দেওয়া, অনেক কষ্ট ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বের করলাম বাথরুম থেকে। তারপর দুজন খাবার টেবিলে বসলাম আর আম্মু আমার জামাইকে বলতে লাগলেন, তা বাবা, তোর ড্রেনের পানিতে চুবানি খেয়ে কেমন লাগলো? ভাইয়া তো বেশ এনজয় করছে, তুমি দেখলে বুঝতা। সাথে তার বউয়ের সাথেও এক দফা ঘষাঘষি দিয়েছে। আপু বলছে আর হাসছে। আপু হাসলে চোখে পানি চলে আসে, ঠিক তার ভাইয়ের মতো। তবে আমি লজ্জায় নাই নাই হচ্ছিলাম, কোনো রকম চোখ মুখ খিচে বসে রইলাম। সবাই খাওয়া দাওয়া করে উঠলাম, আমি টেবিলে সব গুছিয়ে নিলাম। উনি নাকি কালকের বাজার করতে বের হয়েছেন। আমি রুমে গিয়ে একটু ঘুমাবো ভাবলাম, আর আপু চলে আসলো। দুনিয়ার বক বক জুড়ে দিল, এই নিয়ে আর ঘুম হলো না। এইভাবে সারাদিন কাটলো। বিকেলবেলা থেকে বৌবাদের খাবার আর নানা সামগ্রী কাটাকাটি করলাম, আবার সবার সাথে কথা বললাম। ওনাদের সব মেহমান আজ চলে আসতেছে। একজন একরকম প্রশ্ন করছে, কেউ কেউ তো এটাও জিজ্ঞেস করেছে বাসরাতে কি হলো না হলো। এটা কোনো কথা? আমি কেন আপনাকে বলবো কি হলো না হলো? উনি আসলেন রাত 11টায়। এতক্ষণে সবাই যার যার রুমে চলে গেল। আমি ওনার অপেক্ষাতে বসেছিলাম। একসাথে খেয়ে আমি আগে রুমে আসলাম, বিছানা ঠিক করছিলাম, আর উনি আব্বু আম্মুর সাথে এটা ওটা নিয়ে কথা বলছিলেন। তখনই ওনার কিছু কাজিন আসলো রুমে। ভাবি, এগুলো আমাদের কাজিন, কিছুক্ষণ আগেই আসলো। ভাবি, এইটা হলো রিয়া আপু, রুষা আপু, ছোট মামির মেয়ে। আর ওরা হলো দিনা, তিনা কাকির মেয়ে। আর উনি হলেন বর্ষা আপু, বড় মামির মেয়ে। সবার বড় হলো বর্ষা আপু। আপু সাইদুল ভাইয়ার সাথে। তারপর রিপা আপু আর রুষা আপু, ওরা কিন্তু টুইন। তারপর আমি, তারপর দিনা আর তিশা। অবশ্যই দিনা, তিশা তোমারও বড়। ও, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। তুমি সাইদ ভাইয়ের বউ? তা ভাবি, তুমি কিন্তু দেখতে বেশ মিষ্টি। ধন্যবাদ আপু। তা তুমি কিসে পড়ো? আমি এখন পড়ি না। কতদূর পড়লে চালচলন এমন মনে হয় বলো তো? 8 পাস করেছো হয়তো কোনো রকমে, যেই এক ঘোমটা মাথায় দিয়ে রেখেছো, বাবারে বাবা। আমি ইন্টার পর্যন্ত পড়েছি আপু। ওমা, সে কি? সাইদ ভাই শেষমেশ কিনা ইন্টার পাস মেয়ে বিয়ে করলো? রুষাপু কি বলতেছে এগুলা? চুপ কর তুই সাইকা। তোকে দেখি এক রাতে ওই মেয়ে বশ করে ফেলেছে। বর্ষা আপুতে কি কমতি ছিল রে? সাইদ ভাই এই মেয়েকে বিয়ে করলো, না আছে গায়ের রং, না আছে পড়ালেখা। রুষা শোনো, এসেছিস তোর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের মেহমান হিসেবে, সো ওইভাবে থেকে চলে যা। খাবি দাবি, অনুষ্ঠান উপভোগ করবি, চলে যাবি। আমার বউকে কিছু বলবি তো তুই যে মেহমান তা ভুলে যাব। এখন তোরা রুম থেকে যা। আমি ওনার কথায় তাকিয়ে দেখি উনি দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছিলেন। আমি ওনার অঙ্গভঙ্গিতে একটু ভয়ও পেয়েছিলাম। পরে সবাই হনহন করে চলে যাচ্ছিল, আর তখনই বর্ষা আপু বলে উঠলো, কাজটা কি করা ঠিক হলো তোমার? কাজটা মোটেও ঠিক হয়নি তোমার। ভালো, এখন যা। শেষ কথাটা উনি একদম চিল্লিয়ে বললেন। আমি একটু খুশি হয়েছি ওনার চিল্লানোতে, কেননা এই নারী আমাকে অনেক বাণী শুনেছে।
ঢং ঢং, আমার বিয়ের পর আসতে ঢং করতে। এই শোনো না, বলুন। ছাদে যাবা? চলুন মানে চলো। উনি মিটমিটিয়ে হেসে বললেন। ওকে চলো। আমি আর উনি ছাদের এক কোনায় বেঞ্চে বসে আছি। আজকে চাঁদটা খুব সুন্দর না? হুম। আর আমার এই চাঁদটা। কথাটা বলতে বলতে উনি আমায় টুপ করে চুমু দিলেন। আমি লজ্জায় ওনার দিকে তাকাতে পারছিলাম না। তখনই উনি আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নাক আমার কাঁধে ঘুষতে ঘুষতে বললেন। আর বাবু, তোমাকে আমার আরো টাইম দেওয়া লাগবে। কথাটা বলে আমার কাঁধে মাথা রেখে উনি বলতে লাগলেন। জানো আমি তোমাকে কোথায় প্রথম দেখেছি? আমার ছবিতে। না, ভুল। অবাক চোখে চেয়ে বললাম, তবে? আমি তোমাকে প্রথম দেখেছি ব্রিজের নিচে জাফর ভাইয়ের ফুচকার স্টলে। ঝালে হু হা করতে করতে আবার ফুচকা মুখে দিচ্ছিলে। ঝালের জন্য তোমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু তাও তুমি খেয়ে যাচ্ছিলে। তোমার নাক চোখ লাল হয়েছিল ঝালে, সাথে তোমার নাক দিয়ে পানি ঝরছিল। আমি তখন পাশ দিয়ে যাচ্ছিলাম বাইক দিয়ে, কিন্তু তোমাকে দেখে বাইক সাইড করে থমকে গেলাম। আসলে আমি বের হয়েছিলাম একটু ঘুরতে। যেই ব্রিজের নিচে ফুচকা খাচ্ছিলে না, ওর পাশে একটা লেক ছিল, ওখানটা ঘুরতে যাবো ভাবছিলাম, একটা আড্ডা মারতে। বাট একজন যে আমাকে এভাবে ঘায়াল করবে তা জানলে আরো আগে গিয়েই সেখানে বসে থাকতাম। যা হয় ভালোর জন্যই হয়। তারপর তুমি ফুচকা খাওয়া শেষ করে চলে যাচ্ছিলে আর নাকের এবং চোখের পানি মুছছিলে। আচ্ছা, সেদিন আমি কি পরা ছিলাম বলবেন? আর কি কালো রঙের বোরকার নেভি ব্লু কালারের হিজাব। আপনি কি আমার চলে যাওয়াটা পর্যন্ত সম্পূর্ণ দেখেছেন? হুম। উনি বললেন আমার থুতনি ধরে। কিন্তু আমি অন্য কিছু ভাবনাতে আছি। উনি যেহেতু আমাকে সেদিন দেখেছিলেন, সাথে আর কিছু দেখেননি, উনি ঠিকই বলেছেন সব। আমার নাকের পানি চোখের পানি তো ঠিকই ছিল, ফুসকার ঝাল এরও ছিল, তবে শুধু তার নয়, অন্য কিছুর জন্যও ছিল। তাই আমি বলে উঠলাম, আপনি বড্ড চাপা ছাড়েন গো। আপনি হুদ্দায় বলতেছেন যে আমাকে দেখেছেন, কিন্তু আপনি আমাকে দেখেননি। আরে কি বলো, দেখেছি তো। বলো, যা যা বলছি তা ঠিক আছে না? তুমি কালো বোরখা পরা ছিলে। ঠিক বলছিলেন। আমি ওনার সাথে আর কথা বাড়াতে চাইনি। পরক্ষণে উনি বলে উঠলেন। আমি জানি তুমি কি জানতে চাইছো আমার কাছে। আমি তাও দেখেছি, কিন্তু বলে তোমাকে লজ্জায় ফেলতে চাইনি, তাই সম্পূর্ণ কথাটা বলিনি। তবে আমাকে একটা কথা বলবে, তোমার ভাইগুলো এমন কেন? জানি না, আমি কিছুই জানি না কেন ওরা এমন করে। তবে সেদিন এমনটা কেন করেছিলে? আমি আমার এক বান্ধবীর সাথে বের হয়েছিলাম ফুচকা খেতে। দেখেছিলেন সাথে একটা মেয়ে সালোয়ার কামিজ পরা। হুম। ওর নাম রায়দা। রায়দার বিয়ে ছিল কিছুদিন পর, তাই ও অনেক জোর করে যেন ওর সাথে একটু বের হই। বিয়ের পর বান্ধবীর সাথে আর বের হতে পারে না, এইসব ভেবেই ও আমাকে অনেক জোর করে বলে বের হতে। তাই ওর মন রক্ষার্থে বের হই। ফুচকা খাচ্ছিলাম, হঠাৎ করে গালে অনেক জোরে 5টা আঙ্গুল পড়ে, আর সাথে আমার ফুচকার প্লেট ছিটকে গিয়ে পড়ে। আমি তৎক্ষণাৎ কিছুই বুঝিনি কি হলো, কেন হলো, কে মারলো তা দেখার আগে আবার সেই 5 আঙ্গুল অন্য গালে পড়লো। থাপ্পড়টা শুধু গালে পড়েনি, কানেও পড়েছিল। আর তখনই ঝাঁঝালো কণ্ঠে ভাই বলে উঠলো। পিয়াতব, অসভ্য, বেড়া দেখাতে এখানে এসেছিস তাই না? কোন ছেলের সাথে ফুচকা খেতে এসেছিলি? কোন অজাতের বাচ্চা তোরে আনছে? ভাই, আমি তো রায়দার সাথে এসেছি। বিশ্বাস করো, কোনো ছেলে আমাদের সাথে আসেনি, আমরা দুইজনই এসেছি ভাই। চুপ বিয়াতব, বাসায় যায় এখনই। তারপর রিক্সাতে করে চলে আসলাম। আসলে আমরা যাওয়ার পর ভাইকে নাকি ভাইয়ের কোন বন্ধু নাকি ফোন করে বলেছেন যে আমি নাকি কোনো ছেলের সাথে ফুচকা খাচ্ছিলাম। তাই আর কি ভাই অমন করেছিল, আর কিছুই করেনি। বাসায় গিয়ে সব ঠিক হয়ে গিয়েছিল। মিথ্যে তো বেশ বানিয়ে বলতে পারো আরো, কিন্তু ধরা খেয়ে গেলে তো। আমি সেদিন তোমার সম্পর্কে সব খোঁজ নিই। আমি এটাও জানি সেদিন তোমার বাসায় কি হয়েছিল। তুমি বাসায় যাওয়ার পর যে এটা নিয়ে অনেক হুলস্থুল কাহিনী হয়েছিল তাও আমি জানি। তোমাকে যে এর জন্য একদিন খাবার দেয়নি তাও জানি। আমি সবটাই জানি আরু। আর সেদিনের পর থেকে তোমাকে ভালোবেসেছি কিনা সত্যিই জানি না, কিন্তু একটা অন্যরকম অনুভূতি জাগা শুরু হলো তোমার জন্য। এক অন্যরকম ভালো লাগা শুরু হলো। ভেবেছিলাম মনের কথা তোমাকে জানাবো, তার আগেই মা আমার হাতে এক মেয়ের ছবি ধরিয়ে দিয়ে বলল, ওকে, তোর বিয়ে করতে হবে। আমার মেয়ে খুব পছন্দ হয়েছে। ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। আমি বরাবরই আম্মুর অনেক বাধ্য। আমি কখনো আম্মুর মুখের উপর কোনো কথাও বলিনি। আম্মুর কথায় আমি একবার ভাবলাম মেয়ে যদি না বলে তাহলে। তাই আমি পিক বের করলাম বায়োডাটা আছে কিনা দেখতে, কিন্তু পিক দেখে তো আমি টাসকি, কেননা সে তো আর কেউ না, আমার আরু। কথাগুলো বলার সময় ওনার চোখে মুখে খুশি চিকচিক করছিল। ওনার এই খুশিময় চেহারা আমার বড্ড বেশি মায়াবী লাগছিল, আর ভালো লাগা বাড়াচ্ছিল। আরও শুনো, আমি তোমাকে বিয়ে করার পূর্বেই ডিসিশন নিয়েছিলাম যে তোমাকে বিয়ের পর আমি তোমার বাবার বাড়ি আর দিব না। কেননা আমি চাই না আমার বউ সেখানে থাকুক যেখানে আমার বউয়ের মান সম্মান নেই। আমি শুধু সম্পর্কের খাতির এবং যথেষ্ট প্রমাণের অভাব হওয়াতে আমি মামলা করিনি তোমার ভাইদের নামে।
আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, প্লিজ এই মামলা এগুলো বলবেন না। ওরা আমার ভাই, প্লিজ আমি আপনার সব কথা শুনবো। তাও প্লিজ তুমি ওদের কিছু করো না প্লিজ। তখনই উনি আমার কাঁধ থেকে মাথা তুলে দুগালে দু হাত রেখে বলতে লাগলেন, আর পাখি, তুমি কবে থেকে আমাকে শুধু তুমি করে বলবে? এই তুমি আপনি মিক্সড কেন করো? ভালো লাগে তাই। আমি কথাটা বলে দাঁত কিলিয়ে দিলাম। ওরে রে, কি দাঁত কেলানি দেয় রে আমার বউ। তা সব কথা শুনবে? আরো শোনো, বলুন। আমি না তোমাকে এই কয়েকদিনে বড্ডই ভালোবাসা বলো, ভালো লাগে বলো, দুইটাই করে ফেলেছি। আর তুমি কি আজ আমার হবে? উনি কথাগুলো আমার চোখে চোখ রেখে বলল, আমি আর আমার চোখ তার চোখ বরাবর রাখতে পারিনি। ভীষণ রকমের লজ্জায় আমি কুকিয়ে যাচ্ছিলাম। কি গো, চোখ নামালে কি হবে নাকি? বলো না, হবে কি আজ আমার? আমি লজ্জাতে কিছু না বলে তার কাঁধে মাথা রেখে দিলাম। হয়তো উনি এতে আমার মতামত পেয়েছিলেন। তৎক্ষণাৎ উনি আমাকে পাঁচকোল করে রুমের দিকে চললেন। আমি আমার নায়িকাদের মতো নামার জন্য ছটফট করিনি। আমি বেশ উপভোগই করছিলাম। আর এই বয়সে কোলে উঠতে পারলে তো ভালোই লাগবে। তাই আমি শুধু উপভোগ করছিলাম। উপভোগের ঠেলায় কখন রুমে চলে এলাম বুঝলামই না। উনি আমাকে বিছানাতে রাখতে আমার হুঁশ এলো। আরে আমি তো রুমে চলে এসেছি। উনি আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলেন। আমাকে ওনার ভালোবাসাতে পরিপূর্ণ করতে লাগলেন। রাতের গভীরতার সাথে আমাদেরও প্রণয়ও গভীর হতে লাগলো। ঘড়ির ঢিংঢং আওয়াজ কানে আসতেই ঘুম ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বাজে। অপর পাশে তাকিয়ে দেখি উনি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওনার দিকে তাকাতেই মনে পড়লো কাল রাতে সাইদ আর আমার প্রণয়ের কথা। কখন আমি ভাবিনি যে আমি জীবনে এতটা ভালোবাসা পাবো। বাবা মার বাড়িতে শুধু অবহেলাই পেয়েছিলাম, কিন্তু এই মানুষটাকে আমি কিছু দেইনি এই পর্যন্ত। কিন্তু না দেওয়ার পরেও তার থেকে অনেক কিছু পেয়েছি আমি। এতটা কি সত্যিই আমার প্রাপ্য ছিল? এসব ভাবতে ভাবতে আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তখনই কি মনে করে আমি ওনার মাথায় দুটো চুমু দিয়ে কোনো রকম ওনাকে ছাড়ানোর চেষ্টা করতেছি। তখনই উনি ঘুম ঘুম কণ্ঠে বললেন, আরো কোথায় যাও? এই যে মশাই, ফ্রেশ হব না? হুম, হব তো একটু পরে, একসাথে হব। এখন আসো তো, আর একটু ঘুমাই। এই না, সরো, আমি উঠবো। চুপ। চুপ বলে সাইদ আমাকে আরো টাইট ভাবে জড়িয়ে ধরে আবার ঘুম দিলেন। আমিও আরো এক দফা ঘুমিয়ে নিলাম। হঠাৎই অনুভব করলাম কিছু একটা আমার গলায়। একটু সুরসুরেও লাগছিল। পরে চোখ মেলে দেখি আমার জামাই মশাই। আরো, আমি এতগুলো কামড় দিয়েছিলাম, আমাকে থামানো কেন? জানি না কেন জানি খারাপ লাগেনি। তবে দাগগুলো। দাগগুলো কি? এটা আমি দিছি আমার বউকে? কি বলবে? হুম। আচ্ছা সরো, এখন গোসল করে নামাজ পড়তে হবে। আজ তো সারাদিন অনেক ব্যস্ত থাকবে, আর একটু রেস্ট নিয়ে নাও। আরে না, কি বলো, মাথা খারাপ? সবাই কি বলবে নতুন বউ এত বেলা করে ঘুমায়? সরো তো, আজকে বাসায় যাব। সরো তো, আজকে বাসায় যাব। ওইখানে আবার রেস্ট নিতে পারবো। হঠাৎই উনি উঠে আমাকে পাঁচকোলা করে দৌড় দিলেন বাথরুমে। একসাথে গোসল করে নামাজ পড়ে আমি নিচে চলে আসলাম। এইবারটা আমাকে গোসলও শান্তি মতো করতে দেয় নাই। তার ভালোবাসা শুরু হয়ে গেছে বাথরুমেও। নিচে গিয়ে মায়ের সাথে টুকিটাকি কাজ করলাম। যদিও বাবা মা করতে দিচ্ছিল না, তাও আমি জোর করে কিছু করলাম। আইরা মামনি, যা তো মইনুলের কফিটা দিয়ে আয় মা। আচ্ছা আম্মু, দেন আমাকে, আমি দিয়ে আসতেছি। আর সাইদুলের চাও দিয়ে আয় তো। আচ্ছা মা। সাইদুল ভাইয়ার চা দিয়ে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া, ভাবি বলো। আচ্ছা ভাইয়া, ভালো একটি শার্ট বা একটি ঘড়ি কিনতে কত টাকা লাগবে? 1000-এর ভিতর ভালো টি শার্ট পাওয়া যাবে, সাথে ঘড়িও। কেন ভাবি, আমাকে গিফট করবা নাকি? না আসলে ভাইয়া, ওনার জন্য আর কি। আসলে ভাইয়া, আমি তো ওনাকে কিছু দেইনি। আর আমি তো কখনো মার্কেটে এসব কিছু কিনিনি, কোনো ধারণাও নেই। আচ্ছা ভাবি, আমি এনে দেবনি। ভাইয়া, আমি আজকে বাসায় গিয়ে টাকা নিয়ে আসবো। আমার জমানো টাকা আছে কিছু, তা দিয়ে এনে দিবেন ভাইয়া প্লিজ। আচ্ছা ভাবি। ওনার কফি নিয়ে গেলাম। ওনার সাথে কিছুক্ষণ দুষ্টামি করে আবার নিচে এসে দেখি সবাই অনেক বিজি, কেননা আজকে আমার বউ ভাত। তারপর একে একে সব শেষ হলো। আমাদের বাড়ির সবাইও চলে এসেছে। আমাকে আজকে লেমন কালারের শাড়ি পরানো হয়েছে। সাইকাপও হালকা সাজিয়ে দিলেন। আমার ভারী সাজ ভালো লাগে না। উনি আসার পর সবাই রুম থেকে চলে গেলেন। এই বাড়ির একটা জিনিস খুব ভালো লাগে, তা হলো সবাই প্রাইভেসি জিনিসটা খুব বুঝে। উনি এসে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে উঠলেন, জান, অসাধারণ লাগছে তোমাকে। তোমাকে হালকা মেকআপে মাশাআল্লাহ লাগে। শুনো, ছেলে পেলে কেউ কথা বলতে আসলে বেশি কথা বলবা না। আমি ওনার বুক থেকে মাথা তুলে ওনার শার্টের উপরের দুটো বোতাম লাগিয়ে বললাম, এগুলো খোলা না থাকে যেন। সাইদ, তুমি যদি এই বোতামগুলো খুলেছো তো দেখবে কি করি। তাই বাবু? হুম, আমার বউ দেখি 2 রাইতেই তার স্বামীকে নিয়ে জেলাস। কি গো বউ, জলে কোথায়? চুপ, একদম চুপ, কথা না বাড়িয়ে চলো।
আমার কথা যেন মনে থাকে তোমার। আসলে উনি আজকে ফর্মাল পরেছেন, কিন্তু ওনার শার্টের প্রথম 2টা বোতাম খোলা। তার কারণে ওনার খুব বুকখানা দেখা যাচ্ছিল। জানি অনুষ্ঠানে সব ওনার কাজিন ফ্রেন্ডস, তাও কেন জানি মনে হলো এটা না দেখতে পাওয়া সর্বোত্তম। তারপর দুজন নিচে চলে গেলাম, সব মেহমানদের সাথে পরিচিত হলাম। সবাইকে সালাম দিতে দিতে হাসি দিতে মুখ মনে হয় বাঁকা হয়ে গেছে মনে হয়। সব ঝামেলা শেষ করে আমার বাবার বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সাইদকে বললাম ফ্রেশ হয়ে নিতে। আম্মু নাস্তা রেডি করেছেন, চলো তাড়াতাড়ি। আরও আমার শালক শালিকা নেই কোনো? হুম, আছে তো। কেন? একটু শালিকার সাথে মজা না করলে কি হয়? কি বললা? মজা মানে? তাড়াতাড়ি যাও ফ্রেশ হতে। সাইদ চলে গেল, আর চলে যাওয়ার পরপরই আমার চাচাতো বোন তাসনিম, তাসনিয়া আর ফুফাতো বোন রাফা এলো। ওরা সবাই আমার ছোট, তবে বেশি না, 1-2 বছরের। ওরা সবাই নাস্তা নিয়ে এলো। আপু, ভাইয়া কোথায়? বাথরুমে। আপু, ভাইয়া তোমাকে বাসর রাতে কি কি দিল? হুম হুম। দাঁড়া দেখাই, এই যে এই মোবাইলটা। ওয়াও আপু, তোমাকে ভাইয়া কি সুন্দর মোবাইল গিফট করেছে। ইস, আমার যদি এমন জামাই হয় রে আপু। আপু বলো না, বাসর রাতে কি কি করলে? কেন শালিকা, জানতে চাও কেন? এই লোক কি বলতে চায়? এটা কি সম্ভব? এবারটা লজ্জা করতেছে না? এবারটা আবার পাল্টা প্রশ্ন করতেছে কেন? আমি চোখ পিটপিট করে সাইদের দিকে তাকিয়ে রইলাম। না 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 ভাইয়া, কিছু না, আমরা তো এমনি বলছিলাম। না শালি, বলো না, কি জানতে চাও? জানতে চাও না প্র্যাকটিক্যালি দেখতে চাও গো শালিকা? সাইদ এই কথাটা বলতে বলতে আমার গা ঘেঁষে বসলেন। আমি ওনার কথায় কনুই দিয়ে এক গুঁতা মারলাম ওনার পেটে। না ভাইয়া, কিছু না। এই যে আপনার নাস্তা, খেয়ে নিচে আসেন। সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার সাথে আড্ডা দিবে বলে। বলেই ওরা সবাই চলে গেল। চলে যেতেই উনি আমাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে আর বলতে লাগলেন, জান শুনো, তোমাকে কিন্তু এই ব্ল্যাক কুর্তিতে মাশাল্লাহ লাগছে। এত কিউট কেন তুমি? মন চাই খেয়ে ফেলি। বলেই আমার ঘাড়ে উনি একটা কামড় দিয়ে ছোট ছোট চুমু দিচ্ছিলেন। আমি সাথে সাথে ওনার হাত খামচে দিলাম। আর তখনই রাফা। খাওয়া হলো তোমাদের? মামা ভাইয়াকে খুঁজছিল। তখনই রাফা চোখে হাত দিয়ে বলতে লাগলো, আরে আরে, আমি কিছু দেখিনি, আমি পরে আসছি। বলেই এক দৌড় দিল রাফা। আমি সে কি লজ্জা পেয়েছি বলার বাহিরে। আর সাইদ বলতে লাগলো, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার জামাই জান। কথাটা বলেই সাইদ আমার গাল 2 হাত দিয়ে ধরে 2 গালে চুমু দিয়ে দৌড়ে আব্বার কাছে চলে গেলেন। আর যেতে যেতে বললেন, বাবু রাতে ভালোভাবে আদর করবো, এখন এতটুকু অনুভব করো জান। সারা রাত ধরে আড্ডা, দুষ্টুমি, নানান ধরনের গেম খেলে ফজরের নামাজের পর সবাই ঘুমালো। আমি আর ঘুমালাম না, কেননা সবার নাস্তা রেডি করতে হবে। ঘর ভর্তি মেহমান, সকলের নাস্তা, চা, কত কি আছে, সব করছিলাম রান্নাঘরে। আর আম্মা আমাকে বলছিল, কিরে, জামাই কেমন রে মা? আলহামদুলিল্লাহ আম্মা, অনেক ভালো। ওনার মনও অনেক ভালো। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। তোর শাশুড়ি কেমন? তোর শ্বশুর বাড়ির সবাই কেমন? আম্মা, সবাই অনেক ভালো, সবাই অনেক মিশুক। জামাই কি পছন্দ করে জানোস? পিঠা নাস্তা বানাইতাম রে মা। আম্মা, উনি তো চলে যাবেন আজকে, উনি থাকবেন না। ওনার কি কি কাজ আছে? সে কি রে মা? হ্যাঁ আম্মা। আচ্ছা, আমি ওনাকে কফিটা দিয়ে আসি। তাহলে 2 কাপ কেন? আর কে খাবে? আমি। তুই তো কফি খাস না। এখন খাই ওনার জন্য। ধীরে ধীরে উনি আমার অভ্যাস হয়ে যাচ্ছেন। সেদিন আমার বাবার বাড়ি থেকে আসার সময় আমার জমানো যে টাকা ছিল তা নিয়ে এসেছিলাম। ওই টাকাটা সাইদুল ভাইকে দিয়ে বলি, ভাইয়া আপনাকে বলেছিলাম না টাকাটা দিয়ে কিছু আনতে আপনার ভাইয়ের জন্য, নিয়ে আনবেন না ভাইয়া? ভাবি নিয়ে আসবো। আর ভাইয়া শুনেন, 500 টাকা আপনার জন্য রেখে বাকি টাকা দিয়ে আপনি ওনার জন্য যা কিনে কিনবেন প্লিজ ভাইয়া। আরে না ভাবি, কি যে বলো না, লাগবে না আমার। তোমার জন্য কোনো দরকার হলে বলো। এখন আপাতত নেই, তবে সামনে হলে আপনাকে আর বলবো না। কেন ভাবি? এই যে আপনি টাকাটা রাখবেন না বলেছেন, আপনি আপনার জন্য কিছু কিনবেন ভাইয়া প্লিজ। জানি কম টাকা দিয়েছি, তাও ভাইয়া প্লিজ। আর কোনো কথা নেই, টাটা ভাইয়া। আরে আমার পাগলি ভাবি। ভাইয়ার আর কোনো কথা শুনবো না, দাঁড়ালে কথা পেঁচাবে, তাই চলে আসলাম। অপেক্ষার প্রহর গুনছিলাম শুধু, কবে ওনাকে এইসব দিব। দেখতে দেখতে আমাদের বিয়ের 3 সপ্তাহ বেশি হয়ে গেল। আমার কেন জানি মনে হয় সাইদের ভালোবাসা আমার প্রতি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে শুধু। সাইদের টুকিটাকি দুষ্টামিগুলো দিনে দিনে শুধু বাড়ে। এ তো সেদিনই আমি রুমে কাপড় গোছাচ্ছিলাম, ধুম করে উনি রুমে এসে আমাকে জড়িয়ে ধরলেন আর ওনার দুষ্টামি শুরু করে দিলেন। যেমন কামড় দেওয়া, ধুম করে কিস করা। তবে ইদানিং আমার শরীর তেমন একটা ভালো না, একটু অসুস্থ। ভাবলাম একটু ছাদে যাব,
তার আগেই সাইদুল ভাইয়া এসে ডাক দিলেন। ভাবি, কোথায় তুমি? ভাইয়া বলেন। ভাবি, তুমি যা যা বলেছো তা এনেছি। আপনার জন্য কিছু আনছেন তো? ভাবি, এনেছি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে এগুলো আনার জন্য। ভাবি, কালকে না তোমাদের বিয়ের 1 মাস হয়ে যাবে? দেখো না, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। শাড়ি পরে রেডি হয়ে নিও, আমি কেক বানাবো, ভাইকে সারপ্রাইজ দিব ভাবি। আচ্ছা আপু। রাতে ওনার সাথে কথা বলে ওনার দুষ্টামিগুলো করে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছেন। আমি তো শুধু কালকের অপেক্ষাতে, কখন কাল আসবে আর ওনাকে আমি সারপ্রাইজটা দেব এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে সাইদকে পাশে পেলাম না। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বাজে। উঠতে নিলে শরীর কেমন জানি লাগছিল। আমি মনে মনে নিজেকে বকছিলাম, আমি বাড়ির বউ হয়ে কিভাবে পারলাম এত বেলা করে ঘুমিয়ে থাকতে। কোনো রকমের রান্নাঘরে গেলাম। আম্মু বলতে লাগলেন, কি রে মা, শরীর কি বেশি খারাপ তোর? মইনুল বলল শরীর নাকি ভালো না। মা, একটু খারাপ লাগছে, কেন জানি অশান্তি লাগছে। মা, উনি কোথায়? মইনুল তো চলে গেছে মা, তুই নাস্তা করে রুমে চলে যা। আজকে নাকি সাইকা সব রান্না করবে। আমি নাস্তা নিতে রান্নাঘরে যেতেই খাবারের গন্ধ কেমন জানি লাগছিল। তাই আপুকে জিজ্ঞাসা করলাম, আপু খাবার কি পচা? এমন গন্ধ কেন? কই না তো ভাবি, সব তো ফ্রেশ। আপু একটা ডিম আমার সামনে ভাঙতেই আমি গড়গড় করে বমি করতে লাগলাম। পেটে কিছু না থাকায় বমির সাথে কিছু তো আসছিল না, বরং মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো। এরপর চারপাশ সব অন্ধকার লাগছিল। আর মনে নেই যখন হুঁশ এলো নিজেকে বিছানাতে আবিষ্কার করলাম। আম্মু সাইকা আপুর মুখে খুশিতে চকচক করছিল। আমার জ্ঞান ফিরেছে দেখে সাইকা আপু আম্মুকে বলতে লাগলো, আম্মু, ভাবির জ্ঞান ফিরেছে। মা, তোর জ্ঞান ফিরেছে? দেখ মা, তুই আমাকে কত খুশির খবর দিলি মা। আজ আমি ভীষণ খুশি। তুই আজ আমাকে যে আনন্দ দিলি এই দাদি হওয়ার সংবাদে, আমি কি বলবো তোকে, ভাষা নেই আমার। তোর জ্ঞান হারানোর পর ডাক্তারকে খবর দিলাম, তাড়াতাড়ি করে সে এসে তোর চেক আপ করে বলল তুই নাকি মা হবি। আমি খুশিতে কান্না করতে করতে আম্মুকে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, আম্মু ওনাকে বলেছেন? না রে মা। আম্মু আমি ওনাকে কথা জানাতে চাই প্লিজ। আপু, তুমি তোমার সব প্ল্যান রেডি করো প্লিজ। আমি একটু ভিন্নভাবে সব জানাতে চাই। তোর জোরে সব কাজ হচ্ছিল। আমাকে আম্মু আপু কিছু করতে দেয়নি, বরং ঠুসে ঠুসে খাওয়াচ্ছিল। গুনতে গুনতে সেই রাতখানা চলে এলো। আমি আজ আকাশি রঙের শাড়ি পরেছি, উঁচু করে খোপা করেছি গাজরা লাগাবো বলে। সাইদকে বলেছি বেলি ফুলের গাজরা আনতে। চোখে একটু আইলাইনার একটু লিপস্টিক লাগিয়ে ওনার জন্য রেডি হয়ে রুমে অপেক্ষা করছিলাম, রুম অন্ধকার করে ওনার জন্য। হঠাৎ উনি লাইট না জ্বালিয়ে বলতে লাগলেন, আর ও তোমার শরীর কি বেশি খারাপ? লাইট অন করবো জান? আমি একটা মোমবাতি জ্বালিয়ে বলতে লাগলাম, না আজ বাতি নয়, বন্ধ থাকুক। উনি আমাকে দেখে চোখ সরাতে পারছিলেন না। আমিও আজকে ওনার স্টাইলে ওনার কাছে গিয়ে বলতে লাগলাম, কি ব্যাপার, কত দেখবা আমাকে আর, আমি তো তোমারই। তখনই সাইদ আমাকে জড়িয়ে ধরতে নিলে একটা পাঞ্জাবি দিয়ে বলি, আগে এটা পরে আসো, পরে ওসব হবে। উনি পাঞ্জাবি পরে বাথরুম থেকে বের হলেন। আমি তো ওনাকে দেখে ক্রাশ। ওনাকে অসম্ভব রকমের সুন্দর লাগছিল। আর সেই ঘায়েল করা হাসিটা তো আছে। উনি একদম আমার কাছে এসে বললেন, কি গো জান, আর কত দেখবে বাবু? আমি ওনার কথায় মৃদু হেসে দিলাম, কেননা এই লোকের বাবু আসবে কয়দিন পর, আর সে কিনা আমাকে বাবু ডাকে। হাসতে হাসতে ওনাকে ওনার গিফটের প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললাম, এই নিন, এটা আমার তরফ থেকে আপনার জন্য। আরো আগে দিতাম, তবে সাইদুল ভাইয়া কিনতে অনেক দেরি করেছে, তাই লেট হলো। তারপর আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, চলেন বারান্দায়। চলো জান। বাবু, তুমি আমার জন্য এতটা করবে আমি কখনো ভাবিনি, বিশ্বাস করো। আমি অনেক হ্যাপি জান। ওনাকে বারান্দায় নিয়ে আমরা কেক কাটলাম। তারপর বারান্দায় সেই সোফাটায় বসে আমি ওনার বুকে মাথা রাখলাম। আর উনি আমার পেটে ওনার হাতে স্লাইড করছিলেন আর বলছিলেন, জান, তুমি এত কিছু করলে আমার জন্য, দেখো আমি তোমার জন্য শুধু গাজরাটাই আনলাম, তাও তোমাকে এখনো পড়ালামও না। দাঁড়াও আমি নিয়ে আসি। উনি গাছটায় না আমাকে পরিয়ে দিলেই আমি বলতে লাগলাম, ওগো শোনো, বউ বলো। তোমার জন্য আরেকটা গিফট আছে গো। এটা আমি আনিনি, তাহলে জান? এটা আল্লাহ দিয়েছে। এই বলে আমি ওনার ডান হাত আমার পেটে রেখে ওনার কানে কানে বললাম, ওগো শুনছো, তুমি তো পিতা হতে যাচ্ছ। কথাটা বলার সাথে সাথে উনি আমায় জাপটে ধরে বলতে লাগলেন, আরো সত্যি? গো। আরো ভালোবাসি, অনেক অনেক। তবে কতটুকু তা জানি না, তবে অনেক। উনি এই কথাটা বলছিলেন আর কান্না করছিলেন। তার সাক্ষী হলো তার নোনা জলে ভিজে যাওয়া আমার শাড়ির ব্লাউজ। আরও আজ
তুমি আমাকে কত গিফট দিলা, কিন্তু আমি ওনার বুকে মাথা রেখে বললাম, আপনিই তো আমাদের সবচেয়ে বড় গিফট গো। জান, ভালোবাসি 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 অনেক। সাইদ কথাগুলো বলছিল আর আমার পেটে গালে শুধু চুমু দিচ্ছিল।